শীতের এই শান্ত সকালের মতো দিনটি কাটুক নির্ঝঞ্ঝাট, শান্ত, শুভ্র। এই প্রত্যাশায় শুরু করছি আজ সকালে বাংলাদেশ, সাথে আছে আমি আফসার উদ্দিন। পৃথিবীর ইতিহাসে আজকের দিনটি বহু ঘটনায় স্মরণীয় হয়ে আছে। আমরা সেই ঘটনার প্রবাহ জানব ইতিহাসের এই দিন থেকে। আজ ২৬ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ১২ই জমাদিউ সানি ১৪৪২ হিজরি। ১৫৩১ সালের এই দিনে পর্তুগালের লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে, তাতে প্রায় ১,০০০ লোক মারা যায়। ১৮৪১ সালের আজকের দিনে হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়। ১৭৮৮ সালের আজকের দিনে গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন। ১৯১৮ সালের এই দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে। ১৯৫২ সালের এই দিনে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন। ১৯৮৬ সালের আজকের দিনে ইসরায়েল ও মিশরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়। ২০০৪ সালের এই দিনে হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন। ১৭৭৮ সালের আজকের দিনে ইতালীয় কবি উগো ফস্কোলো জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের এই দিনে নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ পল কার্প-কুশের জন্মগ্রহণ করেন। মার্কিন লেখক ও সমাজতন্ত্রী এডওয়ার্ড বেলামি জন্মগ্রহণ করেন ১৮৫০ সালের আজকের দিনে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভ নোটস জন্মগ্রহণ করেন ১৮৭৮ সালের আজকের দিনে। ১৯৬৩ সালের এই দিনে পর্তুগিজ ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবল খেলোয়াড় হোসে মরিনহো জন্মগ্রহণ করেন। ইংরেজ চিকিৎসক এবং গুটি বসন্ত টিকার আবিষ্কারক এডওয়ার্ড জেনার পরলোক গমন করেন ১৮২৩ সালের এই দিনে। ১৯৪১ সালের আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে। ১৯৬৯ সালের এই দিনে বাঙালি ধর্ম সংস্কারক অনুকূল চন্দ্র ঠাকুর পরলোক গমন করেন। সকালের আলসেমি ভাঙতে আর শরীরের আড়মোড়া ভেঙে কর্মদীপ্ত হয়ে উঠতে শরীর চর্চার কিন্তু বিকল্প নেই। দর্শক, আপনাদের জন্য এবারের আয়োজন ইয়োগা। আসসালামু আলাইকুম প্রিয় শরীফ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশির। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইয়োগা পর্ব। আজকের ইয়োগা পর্বে আমরা একটা আসন নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে একটা প্রাণায়াম নিয়ে আলোচনা করব, আর স্বাস্থ্যগত প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য টিপস সেটা তো রয়েছেই। আজকে আমরা যে আসনের উপর কনসেন্ট্রেট করব সেটা আমাদের সর্ব অঙ্গের জন্যই উপকারী। অর্থাৎ এই আসনটা যখন আমরা করব, শরীরের প্রায় সর্ব অঙ্গেই স্ট্রেস অনুভূত হবে, চাপ লাগবে, শরীরের কোথাও অবাঞ্ছিত চর্বি জমার সুযোগ পাবে না। এবং নামটাও খুব সুন্দর আজকে আসনের নাম হচ্ছে ধনুর আসন। ধনুকের নিয়ে যে আসন সেটাই হচ্ছে ধনুর আসন। এই ধনুকের মতো দেখতে লাগে, এই জন্য এটাকে বলা হয় ধনুর আসন। তো ধনুর আসন কিভাবে করতে হয়, আমরা এটা প্রথমে উপর হয়ে শুয়ে পড়ব। শুয়ে পড়ে দুই হাঁটুটাকে আমরা ভাঁজ করব। তারপর দুই হাত দিয়ে আমাদের যে পায়ের অংশ আছে, অর্থাৎ গোড়ালির উপরের অংশ, সেটাকে আমরা ধরবো এবং তারপর আমাদের বডিটাকে একটা ধনুকের নেয়ার শেপ করব। এটাই হচ্ছে আমাদের আজকের ধনুর আসন। তাহলে শুরু করা যাক আজকের ধনুর আসন। আমরা প্রথমে উপর হয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, আমরা একটু উপর হয়ে শুয়ে পড়ি। প্রথমে আমরা বজ্রাসনে যাই, একটু নিয়ম করে করে আমরা যাই যে আমরা বজ্রাসনে প্রথমে বসলাম। প্রিয় দর্শক, ওঠার নিয়ম আছে, বসার নিয়ম আছে, দাঁড়ানোর নিয়ম আছে, যাতে আপনার শরীর কষ্ট না পায়, এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবেন যে আপনার শরীরে অহেতুক ব্যথা বেদনা হচ্ছে না, আপনার এনার্জিটা লস হচ্ছে কম। এনার্জিটাকে ভালো কাজ, আপনি যা চান অর্জন করার জন্য যে কাজগুলো করতে চান সেই কাজে ব্যবহার করতে পারবেন। আর অহেতুক আমরা যখন একটা কাজ করি, সেই কাজ মনোযোগ সহকারে যখন আমরা করি না, তখন মেন্টাল এনার্জিটা অপচয় হয়ে যায়। তো এই মেন্টাল এনার্জিটাকে আমরা, মনের যে শক্তি, সেটাকে আমরা ধরে রাখতে চাই। এই ধরে রাখার জন্যই আমাদেরকে আসনগুলো ভালো করে করতে হবে। যখন আপনি চেয়ারে বসবেন, চেয়ারে বসার সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে যখন আপনি বসবেন, আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন, টায়ার্ড হবেন না, ক্লান্ত হবেন না। আর ভুল ভঙ্গিমায় যখন আপনি বসবেন,
অথবা আপনার কনসেন্ট্রেশনে বারবার হ্যাম্পার হচ্ছে এমন জিনিসের সঙ্গে আপনি সংযুক্ত থাকবেন, দেখবেন যে আপনি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছেন আর যে কাজটা করছেন সেটা অর্জন করতে পারছেন না। তো আসুন সঠিকভাবে বসা, সঠিকভাবে দাঁড়ানো, সঠিকভাবে শোয়া থেকে ওঠা সব কিছু যেন সায়েন্টিফিক হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখন দেখব আমাদের যে ধনুরাসন, সেটা প্রথমে আমরা বজ্রাসনে বসলাম, বজ্রাসন থেকে আস্তে আস্তে আমরা এখন শুয়ে পড়ব নির্দিষ্ট নিয়ম অনুসারে। হ্যাঁ, দেখেন কিভাবে ওনারা শুয়ে পড়েন, এই বিষয়টাকে একটু দেখেন। উপর হয়ে শুয়ে পড়ছেন। এবার দুই হাত আমাদের দেহের দুপাশে থাকবে, দুই হাত দেহের দুপাশে থাকলো। এই প্রাথমিক অবস্থা আমাদের। এবার আমরা আমাদের যে পা দুটো আছে এটাকে হাঁটু থেকে ভাঁজ করব। হ্যাঁ, একটু ভাঁজ করে পা দুটোকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসলাম। এবার আমরা আমাদের হাত দিয়ে এই পায়ের এই অংশটুকুকে আমরা ধরে রাখবো, গোড়ালির উপর অংশ। এবার আস্তে আস্তে শরীরটাকে, অর্থাৎ মাথা থেকে শুরু করে নিচের অংশটাকে একটা ধনুকের শেপ দেব আমরা। হ্যাঁ, এবার আস্তে আস্তে ধনুকের শেপ ধারণ করে এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদেরকে থাকতে হবে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব। প্রিয় দর্শক, প্রাথমিক অবস্থায় এটা করতে গেলে অনেকের জন্য একটু কষ্টের কারণ হবে যদি আপনার রেগুলার এই আসন অভ্যাস করার সুযোগ না থাকে। তো এটাকে আস্তে আস্তে আপনাকে অনুশীলন করতে হবে। আর আপনি যখন এটা করছেন দেখবেন যে চমৎকার শরীরের সব অংশেই কিন্তু চাপ লাগছে। প্রিয় দর্শক, আমরা আরেকবার একটু আসনটা একটু দেখে নিই এবং প্রয়োজন হলে সময় সুযোগ পেলে আমরা আরেকবার দেখাবো শেষের দিকে যদি সময় পাই। হ্যাঁ, আমরা হাঁটু দুটোকে একটু ভাঁজ করে নিই, দুই হাঁটু ভাঁজ করি। এবার আস্তে আস্তে দুই হাত দিয়ে আমরা পা ধরি এবং শরীরটাকে একটা ধনুকের ন্যায় আকৃতি ধারণ করি। হ্যাঁ, শরীর যত স্থির রাখা যায়, স্বাভাবিক একটু স্থির রাখতে কষ্ট হবে, কিন্তু যতটুকু স্থির রাখা যায় তত স্থির রাখার চেষ্টা করতে হবে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব, অর্থাৎ হাত পা ছেড়ে দিয়ে যে অবস্থায় শুয়েছিলাম সেই অবস্থায় থাকবো। প্রিয় দর্শক, এই হলো আমাদের ধনুরাসন। এবার আস্তে আস্তে আপনারা একটু উঠে বসুন, বসে আরাম করে সামনের দিকে। দেখলাম আমরা ধনুরাসন। এই ধনুরাসনটা কি উপকারে লাগে আমাদের? এই ধনুরাসনটা হচ্ছে এমন একটা আসন যে আসনে আমাদের কিডনি, থাইরয়েড থেকে শুরু করে অন্যান্য গ্ল্যান্ডগুলোর উপকার হয়। তার আগে একটু সাবধানবাণী আছে, যাদের থাইরয়েডের কারণে অর্থাৎ গলগণ্ড রোগ হয়েছে, গয়টার হয়েছে কিংবা লাম্বার স্পন্ডিলাইটিস আছে, তারা এটাকে করবেন না, কারণ এটাতে অনেক চাপ লাগে, আপনার ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। তো কি উপকার করে? এটা হচ্ছে কিডনি, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এগুলোকে সুস্থ স্বাভাবিক রাখে। এবং আমরা জানি যে কিডনির উপরে যে গ্ল্যান্ড আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা ভালো থাকা মানে হচ্ছে আপনি ব্লাড প্রেশার আপনার সব সময় নিয়ন্ত্রণে থাকবে, আপনি যে কোনো পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারবেন। আপনার সামনে চ্যালেঞ্জ আসছে, সমস্যা আসছে, সমস্যাগুলোকে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। কেন? কারণ এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করে পারিপার্শ্বিক সিচুয়েশনটাকে মোকাবেলা করার ক্ষেত্রে। অনেকের আবার কনস্টিপেশন আছে, এই কনস্টিপেশন দূর করার ক্ষেত্রেও আমরা এই আসনটাকে কাজে লাগাতে পারি। তারপর পিঠের যে মাংসপেশি আছে, আপনি খেয়াল করে দেখেছেন যখন আমরা এই আসনটা অনুশীলন করি, পিঠের মাংসপেশিগুলোর এক্সারসাইজ হয়, সেখানকার অর্থাৎ পিঠের সঙ্গে যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ড সংশ্লিষ্ট যে নার্ভ আছে, সেই নার্ভগুলো সুস্থ হয়, সবল হয়। কোমরের অতিরিক্ত চর্বি কমায়। তারপরে বুকের খাঁচা যাদের একটু দুর্বল অর্থাৎ অনুন্নত, তারা যদি এটাকে অনুশীলন করেন তাহলে বুকের খাঁচাটা উন্নত হবে, রিপটা শক্তিশালী হবে, দেখতে ভালো লাগবে। এবং এই আসন আমরা যখন করছি তখন ক্যালোরিটা দ্রুত বার্ন আউট হয়ে যাচ্ছে। আপনি যখন এই আসনটা অনুশীলন করবেন, প্রিয় দর্শক, দেখবেন যে আপনার শরীরের ক্যালোরি কিভাবে বার্ন আউট হচ্ছে, অর্থাৎ শক্তি কিন্তু ব্যয় হয়। এই আসন যখন আমরা করি তখন আমাদের এই অতিরিক্ত ক্যালোরি সেগুলো বার্ন আউট হয়ে যায়। সুতরাং যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, ওজন নিয়ন্ত্রণের চমৎকার একটা উপায় হচ্ছে এই ধনুরাসন। এই ধনুরাসন আপনাকে অনেক উপকার দেবে। তারপরে যখন আপনি ধরেন যে এই আসন যখন করছেন তখন এই সার্ভাইকাল রিজিয়ন, তারপরে রিবের থোরাসিক রিজিয়ন, এই জায়গাগুলোতে কিন্তু যেহেতু এক্সারসাইজ হচ্ছে, যার ফলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যেটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু অবশ্যই আমরা আগে বলেছি যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকলে এটা করবেন না, কিংবা লাম্বার স্পন্ডিলাইটিস থাকলে। কিন্তু একজন বিশেষজ্ঞ যদি থাকেন যিনি
যোগা সম্পর্কে জানেন, তার তত্ত্বাবধানে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ গলার রিজিয়নগুলোতে, সার্ভাইকাল রিজিয়নগুলোতে কিন্তু উপকার হচ্ছে আমাদের, থোরাসিক রিজিয়ন সেগুলোতেও উপকার হচ্ছে, ফুসফুসের উপকার হচ্ছে। ফুসফুস আপনি যখন এই আসনটা করছেন, ফুসফুসটা এক্সপান্ড হচ্ছে, আর ফুসফুস যখন এক্সপান্ড হচ্ছে, এটার মধ্যে বায়ু ধারণ করার যে ক্যাপাসিটি সেটা বেড়ে যাবে। এবং আমরা জানি আমাদের যে ফুসফুসটা হচ্ছে কি, এই ফুসফুসটা হচ্ছে অনেকগুলো ইলাস্টিকের থলি, অনেকগুলো বল এক জায়গায় রাখলে যেরকম করে হয়, আমাদের ফুসফুসটা অনেকটা সেই রকম। এবং এই যে বল, অ্যালভিউলাই, এগুলার ফাংশন যত আমরা বেশি করে করতে পারবো, অর্থাৎ এগুলার কার্যক্ষমতা যত বাড়বে, তত আমাদের ফুসফুসের ক্যাপাসিটি বাড়বে। এবং করোনা ভাইরাস, এই ভাইরাস, সেই ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলা থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। ফুসফুস শক্তিশালী মানে হচ্ছে আপনি অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন। তো যখন আমরা এই ধনুরাসনটা অনুশীলন করছি, আমাদের লাং ক্যাপাসিটি বাড়ছে, লাংটাকে আমরা অনেক ভালো করে এক্সারসাইজ করাচ্ছি, সেগুলোর অ্যালভিউলা যেগুলো আছে সক্রিয় হচ্ছে, বেশি পরিমাণ বায়ু সে ধারণ করতে পারছে। আর বেশি পরিমাণ বায়ু ধারণ করলে অ্যাজমা বা হাঁপানি, এই ধরনের অসুখ বিসুখ থেকে আমরা খুব সহজেই নিরাময় লাভ করতে পারবো। এবং দেখবেন এটা যখন অনুশীলন করছেন, তখন আপনার হাঁটুতে কিন্তু টান লাগছে, হাঁটুর ক্ষেত্রেও আমরা এটাকে কাজে লাগাতে পারি। যাদের হাঁটুতে ইউরিক অ্যাসিড, বাত আছে, তারা এটাকে কাজে লাগাতে পারেন। এবং যাদের বয়স কম, 25-এর নিচে যাদের বয়স আছে, তারা লম্বা হওয়ার ক্ষেত্রেও এই আসনটাকে আমরা কাজে লাগাতে পারি, ধনুর আসন। কারণ এটা যখন আমরা করি, আপনি খেয়াল করে দেখেছেন, স্পাইনটা আমরা বিপরীত দিকে এটাকে আমরা টার্ন করাই, যার ফলে কি হচ্ছে, যদি মেরুদণ্ডের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা দূর হয়। এবং বয়স 25-এর নিচে হলে আপনি লম্বা হওয়ার ক্ষেত্রেও এই আসন আপনাকে কাজে দেবে। এবং যারা একটু কুঁজো আছেন, তাদের জন্য খুবই উপকারী, হাঞ্চ যাদের আছে তাদের জন্য খুবই উপকারী। আপনি দেখবেন যেটা যখন করা হয়, তখন এই জিনিসটা আস্তে আস্তে দূর হওয়ার প্রচেষ্টায় আমরা অগ্রসর হই। তো যারা একটু সামনের দিকে ঝুঁকে থাকেন, তাদের জন্য এই আসনটা খুবই উপকারী। আস্তে আস্তে আপনার একটা পজিশনে আসবে। বংশগত কারণ বিষয়টা আলাদা, কিন্তু নর্মালি যখন আপনি করবেন, তখন আপনার মেরুদণ্ডের যে অসামঞ্জস্যতা, সেটা আস্তে আস্তে দূর হবে। আপনাকে দেখতে অনেক লম্বা লাগবে যদি আপনার কুঁজো সমস্যা হয়ে থাকে। তো এটাকেও আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এবার আমরা আস্তে আস্তে প্রাণায়ামের দিকে অগ্রসর হব। আজকে আমরা একটা প্রাণায়াম করব, যে প্রাণায়ামটা খুব মজার, সেটা হচ্ছে সিংহ কোটি প্রাণায়াম। সিংহ, হ্যাঁ, অদ্ভুত এক প্রাণী সিংহ। তার যখন তৃষ্ণা নিবারিত হয়ে যায় বা ক্ষুধাটা মরে যায়, তখন কিন্তু সে আর কাউকে আক্রমণ করে না, দ্বিতীয়বার আক্রমণ করে না। কিন্তু আমরা মানুষরা অনেক সময় সেই কাজটা পারি না। আমরা 3 বেলা খাবার খেয়েও তারপরে অন্যের ক্ষতি করে বসি। ছোট বাচ্চা, হ্যাঁ, তাকে মারতে হবে কেন? এই যে অমানবিকতা। তো এটা পশুর দিকেও যদি তাকাই, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে পশু অনেক চমৎকার জিনিস করে, যেটা আমরা মানবরা অনেক ক্ষেত্রে অনুসরণ করতে পারি না। তো সে দ্বিতীয়বার আর আক্রমণ করে না কাউকে, তার খাবার যখন শেষ, সে তৃপ্ত। কিন্তু আমাদের আরো চাই, এই টাকায় হবে না, আরো বেশি টাকা লাগবে, একটা বাড়িতে হবে না, আরো কয়েকটা বাড়ি লাগবে। এই যে মানে বারবার চাওয়া, এই চাওয়াগুলো কি করে আমাদেরকে আসলে অশান্তি উপহার দেয়। আপনি যত শকরগুজার থাকতে পারবেন, আপনি যত প্রশান্ত থাকতে পারবেন, যা আপনার আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন, সেই সঙ্গে যা নাই সেটা অর্জনের জন্য যখন আপনি প্রচেষ্টা গ্রহণ করতে পারবেন, তখন আপনি মানসিক প্রশান্তিতেও থাকবেন এবং আপনার যা চাওয়া আছে সেই চাওয়াটাকেও পাওয়ায় রূপান্তরিত করতে পারবেন। তো আজকের যে প্রাণায়াম আমরা করব, সেটা আসলে আমাদেরকে প্রাণশক্তিতে উজ্জীবিত করবে, সেই সঙ্গে আমাদের নানান অসুখ বিসুখ থেকে দূরে থাকবে। আর সিংহ যেরকম করে শক্তিশালী হয়, আমাদের কোটিদেশ, আমাদের যে কোমর, এই রিলেটেড অর্গানগুলো, এই রিলেটেড যে বোনস আছে, সেগুলো শক্তিশালী হবে। এই জন্য এটাকে বলা হয় সিংহকোটি প্রাণায়াম। সিংহে নিয়ে আপনার কোমরটা, যে কথায় বলেন যে কোমরে শক্তি থাকলে হয়, এই কোমরের শক্তিটাকে বাড়ানোর জন্য এই প্রাণায়ামটাও খুব সহযোগিতা করে। চলুন তাহলে আমরা একটু দেখে নেই সিংহকোটি প্রাণায়াম কিভাবে করতে হয়। এই প্রাণায়ামটা আমরা দাঁড়িয়ে করব। তো প্রিয় দর্শক, আমরা একটু দেখে নেই। মুকাররমা মুবাশশির, আপনারা একটু দাঁড়িয়ে যান। দাঁড়ানোর নিয়ম অনুসারেই আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লাম, অর্থাৎ শরীরটাকে কষ্ট দেবেন না। প্রথমে আমরা বজ্রাসনের স্টাইলে নীল ডাউন হলাম, তারপরে ডান পাটাকে বা বাম পাটাকে আমরা সামনে দিয়ে দিলাম, তারপরে ধীরে ধীরে উঠে পড়লাম। এটা হচ্ছে ওঠার নিয়ম। তো আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, কোমরে আমরা হাত রাখবো। আমরা কোমরে হাত রাখলাম, মেরুদণ্ড স্ট্রেট, একদম রিল্যাক্স ওয়েতে আপনি থাকবেন। এরপরে যেটা করতে হবে, আপনার শরীরটাকে স্থির রেখে আমাদের
ডান পাটাকে পেছন দিকে আগে আমরা প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করে নিই, তারপরে আমাদের প্রশিক্ষক যারা আছেন সহযোগী তারা আপনাদেরকে দেখাবেন। আমরা স্থির হয়ে দাঁড়ালাম, কোমরে হাত রাখলাম, তারপর ডান পাটাকে হাঁটু ভাঁজ না করে আমরা ধীরে ধীরে পেছন দিকে নিয়ে যাব যতটুকু পারি কমফোর্টেবলি, এবং দম নিতে নিতেই আমরা পাটাকে পেছন দিকে নেব এবং দম ছাড়তে ছাড়তে আবার আগের পজিশনে চলে আসব। এরপরে আমরা আমাদের বাম পাটাকে নিয়ে যাব একইভাবে, কিন্তু দেহটা যেন আমাদের সামনের দিকে একটু করতে গেলে একটু ঝুঁকবে, এটাই স্বাভাবিক, কিন্তু বডিটাকে স্থির রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে। বাম পাটাকে আমরা অ্যাকর্ডিংলি পেছন দিকে নিয়ে যাব দম নিতে নিতে, এবং দম ছাড়তে ছাড়তে আমরা আগের পজিশনে চলে আসব। এই যে প্রথমে ডান পা পেছন দিকে গেল, আবার নিয়ে আসলাম, তারপরে আবার বাম পা পেছন থেকে গেল, আবার নর্মাল জায়গায় চলে আসলো, এই মিলে হচ্ছে এক রাউন্ড, এক প্রস্থ বা এক সেট। এইভাবে আপনি এটাকে 10 বার, 15 বার, 20 বার, 5 বার, মিনিমাম 5 বার থেকে 20 বার পর্যন্ত করতে পারেন। তো আজকের প্রাণায়াম সিংহকোটি প্রাণায়াম। চলুন তাহলে আমরা শুরু করা যাক। আমরা শুরু করে দেই সিংহকোটি প্রাণায়াম। হ্যাঁ, আমরা প্রথমে ডান পাটাকে হাঁটু ভাঁজ না করে দম নিতে নিতে পেছন দিকে নিয়ে যাই, যতটুকু করা যায়। এবার আস্তে আস্তে আগের পজিশনে, অর্থাৎ দম ছাড়তে ছাড়তে পাটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। প্রিয় দর্শক, পা যতটুকু পেছন দিকে যাবে, আপনি বেশি নিতে যাবেন না। এটা সর্বোচ্চ কত হতে পারে? 1 ফিট হতে পারে, 1.5 ফিট হতে পারে, কিন্তু এটাকে বেশি করতে গিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার শরীর স্থির থাকবে না, শরীরটা কাঁপাকাঁপি করতে পারে, অথবা সামনের দিকে আপনি বেশি ঝুঁকে যাবেন। দরকার নেই, আপনি জাস্ট দম নিতে নিতে যতটুকু নিতে পারেন, দ্যাটস অল, এটাই হলে চলবে। এবার আমরা তাহলে একটু বাম পা দিয়ে একটু অনুশীলন করি। হ্যাঁ, বাম পা নিয়ে যান ধীরে ধীরে। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে এটা মানে পাশ ফিরে একটু দেখাবো, যাতে আপনারা ভালো করে অনুশীলন করতে পারেন। হ্যাঁ, নিয়ে আসেন। এবার তাহলে আমরা একটু আমার দিকে একটু মুখ করে, হ্যাঁ এইদিকে, হ্যাঁ এদিকে, হ্যাঁ। প্রিয় দর্শক একটু ভালো করে দেখেন। এবার আমরা ডান পা দিয়ে করছি। আবার ডান পাটাকে আমরা দম নিতে নিতে ডান পাটাকে পেছন দিকে নিয়ে যাই। এবার আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে নিয়ে আসি পাটাকে। এবার বাম পা, এবার আমরা বাম পা নিচ্ছি। হ্যাঁ, বাম পা নিতে থাকি, হাঁটু ভাঁজ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার ধীরে ধীরে আমরা আগের পজিশনে চলে আসি। গুড। এবার সামনের দিকে মুখ করি, আস্তে আস্তে বসে পড়ুন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে চমৎকার একটা প্রাণায়াম, সিংহকোটি প্রাণায়াম। তো কোটি দেশীয় রিজিয়নগুলোর জন্য খুবই উপকারী। সিংহকোটি প্রাণায়াম করলে কি হচ্ছে যে আমরা বরাবরই বলে আসছি, প্রাণায়াম মানে হচ্ছে ফুসফুসের উপকার। তো রেসপিরেটরি সিস্টেমটাকে চমৎকারভাবে ভালো রাখে এবং ফুসফুসের যে ব্যাধি আছে সেই ধরনের ব্যাধি থেকে আপনাকে নিরাময় প্রদান করে। আর যেহেতু আমরা এই প্রাণায়ামটা করছি দাঁড়িয়ে, এবং সেই সঙ্গে পাটাকে ব্যবহার করছি, হাঁটুটাকে ব্যবহার করছি, ইভেন আমাদের হাতটাকেও আমরা ব্যবহার করছি, যার ফলে এই সংশ্লিষ্ট অর্গানগুলো সেগুলো ভালো থাকছে, অঙ্গগুলো সুস্থ থাকছে। তো দীর্ঘক্ষণ যারা দাঁড়িয়ে বা বসে কাজ করার শক্তি পান না, ধরুন যে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু সেই শক্তি আপনার নাই, কিংবা অনেকক্ষণ বসে কাজ করতে হবে সেই শক্তি আপনার নাই, তখন আপনি প্রাণায়ামটাকে অনুশীলন করেন, দেখবেন যে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তি অর্জন করছেন, সেই সঙ্গে অনেকক্ষণ বসে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ এটা আমাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করার শক্তি বাড়ায়। এরপরে আপনি দেখবেন এই প্রাণায়াম যখন আমরা করছি, প্রাণায়াম দমের চর্চা তো হচ্ছে, সেই সঙ্গে আমাদের নিতম্ব, কোমর এবং পেটে চাপ পড়ছে। তো নিতম্ব, কোমর এবং পেটে যখন অতিরিক্ত চাপ পড়ে, স্ট্রেস হয়, তখন কি হয়, এই অংশগুলো যে অতিরিক্ত চর্বি আছে সেগুলো, কোলেস্ট্রল আছে সেগুলো দূর হয়, এবং আপনি চমৎকার একটা আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে পারেন। তারপরে মহিলাদের পিরিয়ড জনিত অনেক সময় পেইন হয়, এই পেইন দূরীকরণের ক্ষেত্রেও এটাকে আমরা কাজে লাগাতে পারি, কারণ এটা পেলভিক রিজিয়ন অংশগুলোর লেভেটার এনআই পেশিগুলোকে শক্তিশালী করে, যার ফলে মহিলাদের যে পিরিয়ড জনিত জটিলতা আছে, কষ্ট আছে, পেইন আছে, সেগুলোকে দূর করে। কনস্টিপেশন দূর করতেও এই প্রাণায়াম আমাদেরকে সহযোগিতা করে। এবং এই প্রাণায়াম যখন আমরা চর্চা করছি, তখন আমাদের যে লাম্বার স্পন্ডিলাইটিস, কোমরের যে ব্যথা হয়, সেটাও দূর করতে আমাদেরকে সহযোগিতা করে। এবং পেটের যে অতিরিক্ত বায়ু জমে আছে, অনেক ক্ষেত্রে আমাদের গ্যাস জমে থাকে পেটে, তো এটার অতিরিক্ত যে গ্যাস জমে আছে পেটের মধ্যে, সেগুলোকে দূর করতে সহযোগিতা করে। তো
তো আপনাকে ভবিষ্যতে কোমরের বাত, আর্থ্রাইটিস এই জিনিসগুলো হওয়া থেকে অনেক দূরে রাখে। তো এই হচ্ছে আমাদের আজকের যে প্রাণায়াম, সেটা হচ্ছে সিংহগতি প্রাণায়াম। এবং এই সিংহগতি প্রাণায়াম যে এই উপকারগুলো আমরা বললাম তা না, আর অনেক উপকার আছে। সেই উপকারগুলো আমরা যখন এই প্রাণায়াম চর্চা করি সেগুলো অটোমেটিক্যালি আপনার জীবনে চলে আসবে, যেমন আমার সাথে দূর হয়। তারপরে আপনার মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করে, যখন আপনি এটা করছেন দেখবেন যে এটা ব্যালেন্স আসছে আপনার। দাঁড়িয়ে আপনি হুট করে পড়ে যাবেন না, কেউ আপনাকে ধাক্কা দিল আপনি পড়ে যাবেন না, পিচ্ছিল রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনি হুট করে পড়ে যাবেন না। তো এই ধরনের আরো অনেক উপকার আছে, সেগুলোকেও আমরা যখন এটা করছি সেগুলো পেয়ে যাব। আপনি উপকার জানেন না জানেন, একটা আসন প্রাণায়ামে আপনি যখন করবেন রিলেটেড সব জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আমরা সেখানে প্রাইম জিনিসগুলো, প্রাইম উপকারগুলো আপনাদেরকে বলছি যে এই উপকারগুলো বেশি হয়। তো আমরা যে আসন করলাম সেই সঙ্গে যে প্রাণায়াম করলাম সেটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো, এবং এটা যখন আমরা অনুশীলন অব্যাহত রাখবো তখন দেখবেন যে আপনি সুস্থ থাকছেন, প্রাণবন্ত থাকছেন। তো প্রথম যে আমরা আসন করেছিলাম, আরেকটু স্মরণ করে দিয়ে প্রিয় দর্শক, প্রথম যে আসন করেছিলাম সেই আসনের নাম হচ্ছে ধনুর আসন। তো এই ধনুর আসনটা আপনারা দেখেছেন, পা তোলাটা অনেকের জন্য একটু কষ্টের হয়, সেটাকে আমরা সহজভাবেও করতে পারি। তো সহজভাবে করানোর জন্য আমরা এই আসনটাকে আরেকবার একটু দেখে নিই, এটা সহজ প্রক্রিয়া কিভাবে করবেন। হ্যাঁ, আমরা একটু ধনুরাসনের প্রস্তুতি গ্রহণ করি। এদিকে ফিরে যান এবং আস্তে আস্তে উপর হয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, আমরা একটু দ্রুত করব। এবার দুই হাঁটুটাকে আমরা একটু ভাঁজ করে নেই, হ্যাঁ, তারপর হাত দিয়ে ধরি। তো এবার আমরা হাঁটু দুটোকে আমরা ফাঁকা করে, হ্যাঁ, যতটুকু ফাঁকা করে করা যায়, হ্যাঁ, হাঁটুকে ফাঁকা এইভাবে, হ্যাঁ, আর ফাঁকা করে, অর্থাৎ সহজ করে। এটা যারা পারবেন না তাদের জন্য সহজ করার জন্য মূলত এটাকে করা। তো আপনি হাঁটুটাকে ফাঁকা করে করবেন, আরামসে করেন, তাহলেও আপনি ধনুরাসন উপকারটা আপনার নিয়ে আসতে পারবেন। তাহলে এবার একটু, হ্যাঁ, ধনুকে নিয়ে একটু বাঁকা হন। হ্যাঁ, এইভাবে প্রিয় দর্শক আপনি এটাকে অনুশীলন করতে পারেন। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই, হাত পা ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় আবার বজ্রাসন, পদ্মাসন বা যে কোনো একটা আসনে আমরা বসে থাকি। তো আপনারা একটু পদ্মাসনে বসে থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও ধনুরাসনটাকে দেখে নিলাম, আর সিংহকোটি যে প্রাণায়াম সেটা তো আমরা দেখলামই। আজকের যে ন্যাচারোপ্যাথিক টিপস সেটা হচ্ছে যে আপনার শরীরটাকে যদি ভালো রাখতে হয় তাহলে কিছু প্রাকৃতিক জিনিস যখন আপনি খাবেন অথবা অ্যাপ্লাই করবেন সেটা আপনার জন্য অনেক উপকার নিয়ে আসবে। তো আমাদের অনেকেরই কি হয় যে গলার স্বরটা বসে যায়, ভেঙে যায়, তারা কি করতে পারি, তারা আমরা এটাকে কাজে লাগাতে পারি। কিরকম? ধরেন আপনি কুসুম গরম পানি নেবেন, সেটাতে 1 থেকে 3 চিমটি আপনি লবণ দেবেন এবং গার্গল করবেন, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে। তাহলে যাদের গলার স্বর বসে যায় তাদের জন্য খুবই উপকার। এটাকে আপনি 15 থেকে 20 বার গার্গল করতে পারেন, করলেই দেখবেন যে আপনার গলার যে সমস্যা আছে সেটা থেকে আপনি ধীরে ধীরে নিরাময় লাভ করছেন, ধীরে ধীরে আপনি বেরিয়ে আসতে পারছেন, এটা স্বাভাবিক হচ্ছে। এবং গলার যত্ন নিতে হবে। এই কণ্ঠটাকে আমাদের ভালো রাখতে হবে, কারণ এই কণ্ঠ হচ্ছে আপনার ভাষা প্রকাশের মাধ্যম। অথবা আপনি যে চেতনা লালন করেন সেই চেতনাটাকে, আপনি যা বিশ্বাস করেন, আপনি যে মানুষের উপকার করতে চান, এই উপকারের বাণী মানুষের কাছে বলতে গেলে আপনার কণ্ঠের সহযোগিতা লাগবে। তো এটাকে আমরা বসে যাওয়া থেকে বিরত রাখতে চাই, অর্থাৎ এটাকে আমরা সচল রাখতে চাই, কর্মক্ষম রাখতে চাই, এবং এটা রাখতে গেলেই আমাদেরকে প্রাকৃতিক প্রক্রিয়া এটাকে ভালো রাখতে হবে। তো কখনো যদি কোনো কারণে এটা বসে যায়, এইভাবে প্রাকৃতিক প্রক্রিয়া, ওষুধ গ্রহণ করেও আমরা ভালো থাকতে পারি, কিন্তু ওষুধ যেরকম করে আমাদের উপকার করে সেই সঙ্গে ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শক্রমে আপনি ওষুধ খাবেন, নিজে থেকেই কখনো ওষুধ খেতে যাবেন না, কারণ বিশেষজ্ঞ জানেন যে কখন কি মাত্রায় আপনার কতটুকু দরকার। তো এই কারণে নিজে নিজে অ্যাপ্লাই না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন। আর সেই সঙ্গে প্রাকৃতিক প্রক্রিয়াগুলো যখন আপনি অনুসরণ করছেন, যিনি জানেন এই বিষয়ে তার পরামর্শ নিয়ে এটাকে অনুসরণ করলে অনেক উপকার হবে। কারণ সব জিনিস সবার জন্য হয় না, কেউ মেথি খেয়ে হজম করতে পারেন, কেউ আবার সেটাকে পারেন না। তো যিনি বিশেষজ্ঞ তিনি এই জিনিসগুলো জানবেন তার কাছ থেকে, অথবা তার জানা আছে কাকে কি জিনিস দিলে সুবিধা হবে। কারণ আয়ুর্বেদে কিংবা ন্যাচারোপ্যাথিতে যে জিনিসগুলো হয় অনেক ফ্যাক্টর কাজ করে, কারো শরীর পিত্ত প্রধান, কারো আবার কফজ, এইরকম করে নানান বিষয় আছে।
যিনি বিশেষজ্ঞ তিনি সেই বিষয়টাকে ভালো করে ব্যাখ্যা করতে পারবেন এবং তিনি জানেন যে কাকে কতটুকু মাত্রা দিতে হবে। তো অবশ্যই যে কোনো প্রাকৃতিক টিপস বলেন, ওষুধ বলেন, অবশ্যই কিংবা ইয়োগা বলেন, আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ যখন আপনি করবেন, তার সহযোগিতায় যখন আপনি প্রশিক্ষণ নেবেন, তখন বিষয়টা আপনার জন্য সেফ অ্যান্ড সাউন্ড। তো প্রিয় দর্শক, আজকে আমাদের যে আসন, ধনুর আসন, সেই সঙ্গে সিংহকোটি প্রাণায়াম এবং প্রাকৃতিক প্রক্রিয়ায় গলাটাকে ভালো রাখার জন্য, স্বরটাকে ভালো রাখার জন্য আমরা এই প্রক্রিয়াটাকে অনুসরণ করতে পারি। তো আগামী পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সুস্থ থাকার কিছু টিপস নিলাম ইয়োগা থেকে। দর্শক, আজ সকালে বাংলাদেশে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত আজ সকালে বাংলাদেশে। এবারে দিনের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে আমাদের আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। সংবাদপত্র পর্যালোচনার আগে আমরা এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু পত্রিকা আছে, সবগুলো পত্রিকা, দেশ বিদেশের অনেকগুলো পত্রিকা আছে, তার প্রধান প্রধান সংবাদ, তারা যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো তুলে এনেছে সেগুলো দেখে আসবো। আমার হাতে যেটি প্রথমে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ তুলে এনেছে। আমরা দেখতে পাচ্ছি দুই দলেরই নজর চট্টগ্রামে, যে কোনোভাবে জিততে চায় আওয়ামী লীগ, নিরপেক্ষ হলে আশা দেখছে বিএনপি, একটি হেডলাইন করেছে তারা। আরেকটি আছে ভ্যাট ফাঁকিতে বেপরোয়া ইউএস বাংলা গ্রুপের 12 প্রতিষ্ঠান, উৎসবের ভোটের সংখ্যা। এই তিনটি দেখলাম। আরেক কালের কণ্ঠ আছে আমার হাতে এই মুহূর্তে। কালের কণ্ঠ বেশ কিছু সংবাদ তুলে এনেছে। একটি শিরোনাম করেছে তারা, আত্মবিশ্বাসী আওয়ামী লীগ, বিএনপিতে ভয়, উৎসব আর উত্তেজনার চট্টগ্রাম সিটির ভোট কাল। আরেকটি আছে খরচে কাটছাট, টিকা দেওয়া নিয়ে সংকট। এরপরে আরেকটি পত্রিকা আমার হাতে আছে, প্রথম আলো পত্রিকা আছে। প্রথম আলো যেটি হেডলাইন করেছে, প্রধান হেডলাইন, করোনার টিকা পেতে নিবন্ধন করবেন যেভাবে, নিয়মকানুন বলে দিয়েছে। এবং আরেকটি আছে, চট্টগ্রাম সিটি নির্বাচন, আগে ভোটাররা দৌড়াইতো, এখন কর্মীরা শুধু হাঁটে। এরপরে যে পত্রিকাটি আমার হাতে আছে সমকাল পত্রিকা। সমকাল পত্রিকা বেশ কিছু সংবাদ তুলে এনেছে। উৎসবে আছে উৎকণ্ঠাও, রাত পোহালেই ভোট। এবং আরেকটি সংবাদ শিরোনাম আমি দেখতে পাচ্ছি, ভারত থেকে এলো আরো 50 লাখ ডোজ টিকা। এরপর আমার হাতে আছে ডেইলি সান। ডেইলি সান বেশ কিছু সংবাদ তুলে এনেছে। গভ রোলস আউট প্ল্যানস টু বুস্ট এফডিআই, টাস্ক ফোর্স প্লেসেস 19 রিকমেন্ডেশনস। আরেকটি আমি দেখতে পাচ্ছি, হাউ টু রেজিস্টার ফর ভ্যাকসিনেশনস। এরপর আমার কাছে আছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার প্রধান সংবাদ শিরোনাম করেছে, অল সেট ফর কোভিড জাব রোল আউট। এরপর আরেকটি দেখতে পাচ্ছি, বিএনপি ফাইন্ডস ইট হার্ড টু গেট পোলিং এজেন্টস, নির্বাচন নিয়ে। এরপর বাংলা নিউজ 24 আমার হাতে আছে। বাংলা নিউজ 24 প্রধান শিরোনাম করেছে, জলবায়ু সংকট মোকাবেলায় ব্যর্থতার অর্থ রাজনৈতিক সদিচ্ছার অভাব। এবং আরেকটি দেখতে পাচ্ছি, পরীক্ষা ছাড়া এইচএসসির ফল দিতে গ্যাজেট। এরপর যে পত্রিকাটি আমার হাতে আছে bdnews24.com অনলাইন পত্রিকা, টিকাদান উদ্বোধনের সময়ই নিবন্ধন শুরুর ভাবনা। আরেকটি দেখতে পাচ্ছি, 21শে বইমেলা 18ই মার্চ শুরুর সিদ্ধান্ত। এরপর যেটি আমার হাতে আছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউন প্রধান শিরোনাম করেছে, মোংলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালবাহী জাহাজ দুর্ঘটনার শিকার। আরেকটি তার পাশেই আছে, 26 জানুয়ারি মধ্যরাত থেকে চট্টগ্রাম মহানগরীতে যান চলাচলে নিষেধাজ্ঞা। এরপর যেটি আছে আনন্দবাজার পত্রিকা অনলাইন, তারা একটি শিরোনাম করেছে, আমাদের বছরের বেস্ট সুজিত চট্টোপাধ্যায় ভূষিত পদ্মশ্রী সম্মানে আপ্লুত সদাই ফকির। এরপর আছে আমার হাতে দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছে, হাউস ডেলিভার্স ইমপিচমেন্ট চার্জ এগেইনস্ট ট্রাম্প টু সেনেট। আরেকটি দেখতে পাচ্ছি, বাইডেন এন্ডস মিলিটারিজ ট্রান্সজেন্ডার ব্যান, পার্ট অফ ব্রড ডিসক্রিমিনেশন ফাইট। এই কটি পত্রিকা আমার হাতে ছিল। দর্শক, এই মুহূর্তে প্রধান কিছু সংবাদ নিয়ে আমরা আলোচনার জন্য যুক্ত হচ্ছে। আমাদের সাথে একজন অতিথি আছেন, তার সাথে যুক্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব তৌহিদুল হক। জনাব তৌহিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদপত্র পর্যালোচনায়। বাংলাদেশ প্রতিদিন যে সংবাদ শিরোনাম করেছে, দুই দলেরই নজর চট্টগ্রামে, এবং যে কোনোভাবে জিততে চায় আওয়ামী লীগ, নিরপেক্ষ হলে আশা দেখছে বিএনপি। এবং অন্যান্য পত্রিকাও দেখেছি চট্টগ্রামের নির্বাচন নিয়ে বেশ কিছু শঙ্কা প্রকাশ করেছে, এবং বিএনপির শঙ্কা বরাবরই আছে। এই নির্বাচনকে কিভাবে দেখছেন? এই নির্বাচনের নিরপেক্ষতার জায়গাটা কিভাবে মূল্যায়ন করবেন?
ধন্যবাদ আপনাকে আপনাকে এবং এই মুহূর্তে আমাদের কথা যারা শুনছেন জি। এবং আমাদের যারা দেখছেন সবাইকে শুভ সকাল। দেখুন, চট্টগ্রামের নির্বাচন আগামীকালকে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের শুরু থেকেই তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু নানাভাবে আলোচনা পর্যালোচনা রয়েছে। আমাদের যারা রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি তাদের মধ্যে যেরকম আলোচনা রয়েছে, চিটাগাংয়ের ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে, এবং সেই চট্টগ্রামের যারা ভোটার এর বাইরে সারা দেশের মানুষের মধ্যে আলোচনা রয়েছে। কারণ হলো বাংলাদেশের চট্টগ্রামের আমাদের যে বাণিজ্য কিংবা তার যে অবস্থান সবকিছু মিলে বাংলাদেশের অর্থনীতি, এরপরে চট্টগ্রামে যে সমস্ত আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে সবকিছু মিলে আমাদের রাজধানীর পরে কিন্তু দ্বিতীয় যে জায়গাটির প্রতি মানুষের নজর থাকে অথবা আলোচনা থাকে সেটি চট্টগ্রামটি অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এখন সেই চট্টগ্রামের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রেক্ষাপটে আমাদের যে বিষয়টা আমি শুরুতেই বলে নিতে চাই আলোচনার শুরুতে, যে কোনো নির্বাচনের সময় সেই নির্বাচনে যদি আসলে রাজনৈতিক প্রক্রিয়া যুক্ত থাকে তখন নানা ধরনের মন্তব্য চলে আসে যেগুলো একেবারেই রাজনৈতিক মন্তব্য, যেগুলো কর্মীদেরকে সবসময় মাঠে সক্রিয় রাখার জন্য কিছু মন্তব্য দুই দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন কিংবা যারা প্রার্থী তারা সবসময় সেই ধরনের বক্তব্য দিয়ে থাকেন যাতে আসলে মাঠের কর্মীরা সবসময় সক্রিয় থাকে। আরেকটি ব্যাপার হলো এই সেই সক্রিয় কর্মীদেরকে বা ভোটারদেরকে সক্রিয় রাখার পাশাপাশি কিছু মেসেজ কিন্তু থাকে যে প্রার্থীদের জন্য অথবা যারা ভোটার তাদের জন্য, যে আসলে কিভাবে এই অঞ্চলটির অথবা এই টেরিটরির মধ্যে যারা ভোটার রয়েছে তাদের অবস্থার উন্নয়ন হবে সেই বিষয়গুলোর ক্ষেত্রে তাদের একটা বক্তব্য থাকে। এখন আমরা চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচনের অতীত যে প্রেক্ষাপট আমরা দেখেছি, এর আগে যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে কিন্তু পরস্পর সৌহার্দ্যবোধের একটি পরিবেশ আমরা দেখেছি। এখনো যে সেটি দেখছি না তা কিন্তু নয়, কিন্তু আগে যেভাবে দেখেছি সেই জায়গাতে কিন্তু কিছুটা হলেও ঘাটতি রয়েছে বলে আমি মনে করি। যে বিএনপি নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রার্থী দিবে, বিএনপি প্রার্থী দিবে বা অন্য দলগুলো তাদের প্রার্থী দিবে, কিন্তু প্রার্থীর মধ্যকার যে মানে সঠিক পরিবেশকে মূল্যায়ন করা বা নির্বাচনী পরিবেশকে সম্মান জানানো, যতটা সম্ভব গণতান্ত্রিক পরিবেশ বা অবস্থা বা সৌহার্দ্য ভাব বজায় রেখে নির্বাচনী প্রচারণার কাজটি করা, সেই জায়গাতে কিছুটা ঘাটতি রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে পরস্পর যে পাল্টা অভিযোগ, এই যে পরস্পর যে দোষারোপের যে একটি সংস্কৃতি আমাদের নির্বাচনকে কেন্দ্র করে কিংবা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমাদের একটি দোষারোপের যে সংস্কৃতি দাঁড়িয়ে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের বলা যেতে পারে মুক্তি কখন হবে, আমরা কখন মুক্ত হতে পারবো সেই বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ কিংবা সংশয় রয়েছে, কারণ এটি প্রতিনিয়ত বাড়ছে। এবং আপনি দেখবেন যে এখানে আমি যেটি বলতে চাই যে আসলে যখন একটি দেশ মানে আমরা এগিয়ে যাচ্ছি অর্থনৈতিক ভাবে কিংবা আমাদের অন্যান্য প্রগতি বা প্রবৃদ্ধির দিক থেকে, সুতরাং আমাদের গণতন্ত্র চর্চা কিংবা তার অনুশীলন এবং আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে প্রাতিষ্ঠানিক যে রূপ বা যার প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে সবগুলোর মধ্যেই কিন্তু তারা চেষ্টা করছে। এখন সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা সবচেয়ে যে বাধার সবচেয়ে বেশি সম্মুখীন হই সেটি হলো আমাদের রাজনৈতিক বাধা। আপনি দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে সরকার দলীয় একজন ব্যক্তি, বিশেষ করে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা, তিনি বললেন যে আসলে এই নির্বাচনকে প্রভাব বিস্তার করার সরকারের কোনো ইচ্ছা নাই। এই ধরনের মন্তব্যগুলো যদি একেবারে হয়তো নেহাত রাজনৈতিক ভাবে চিন্তা করলে এটিকে আমরা এড়িয়ে যেতে পারি, কিন্তু এই ধরনের বক্তব্য তো আসলে এই নির্বাচনের সময় আসলে এটি মানায় না। কারণ হলো আমাদের যেটি মনে রাখতে হবে যে যখন দলের কোনো সিনিয়র কোনো নেতা অথবা ব্যক্তি যখন কথা বলবেন করে একটি নির্বাচনকে সামনে রেখে, তখন তিনি ভোটারদের যে সম্মান সেই বিষয়টি, তার যে ভোটারদের যে অধিকার, তার একটি ভোটের যে মূল্য, এই বিষয়গুলোকে সম্মান দিয়েই কথা বলবেন। কারণ হলো আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, আপনি যদি রাজনৈতিক ভাবেও চিন্তা করেন, আমাদের যে ভোটের সংস্কৃতি, ভোটারের যে গুরুত্ব, এই জায়গা থেকেও যদি বিষয়টি দেখেন, আমরা ভোটের সময় একজন ভোটারকে যত গুরুত্ব দিয়ে থাকি, ভোট পরবর্তী সময় কিংবা নির্বাচন পরবর্তী সময়গুলোতে কিন্তু ততটা আমরা গুরুত্ব দিয়ে থাকি না। কারণ হলো বাংলাদেশের অধিকাংশ জায়গায় বা অধিকাংশ নির্বাচনের পরে যে নির্বাচন পরবর্তী যে সহিংসতার যে ঘটনা, যে ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটে, সেই বিষয়গুলো কিন্তু অনেক পীড়াদায়ক, বিশেষ করে গণতন্ত্রের জন্য। গণতন্ত্র তখনই সামনের দিকে এগিয়ে যাবে, গণতন্ত্র তখনই একটি
শক্তিশালী রূপ পাবে যখন পরস্পর সহনশীলতার জায়গাটি তৈরি হবে। সেই সহনশীলতা থেকে বাংলাদেশের গণতন্ত্র অনেক দূরে সরে গিয়েছে, যার একেবারে বলা যেতে পারে সাম্প্রতিক উদাহরণ বা দৃষ্টান্ত আমরা কিছুটা হলো চট্টগ্রামের নির্বাচনে আমরা লক্ষ্য করছি। আরেকটি ব্যাপার হলো গতকালকে আমরা যেটি লক্ষ্য করলাম, যিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে একজাক মানে আমি এভাবেই বলতে চাই, চলচ্চিত্র অঙ্গনের কতিপয় একজাক অভিনেতা অভিনেত্রী বা তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি যিনি বিএনপির প্রার্থী, তিনি কিন্তু গতকালকে অনেকটা দিনের অনেক সময়টা কাটিয়েছেন তার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য। এই যে দুটি চিত্র, এই দুটি চিত্র কিন্তু আমাদের সামনে অনেক কিছু প্রকাশ করে দেয়। আমি কারো প্রচার প্রচারণার বিপক্ষে বলছি না, যে কেউ প্রচার প্রচারণা করতে পারে একটি আইনের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে, কিন্তু এই দুইটি চিত্র কি জানান দেয়? জানান দেয় আমার সমান সুযোগের জায়গাটি আমি নিশ্চিত করতে পারছি কিনা, আমার নির্বাচন কমিশন আমার যারা প্রার্থী তাদের প্রতি সমান দৃষ্টি, কিংবা স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের প্রতি সমান দৃষ্টি রাখতে পারছে কিনা, সেই জায়গাতে একটি ব্যাপার। আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, সেটি হলো, এটা 3-4 দিন আগে রিপোর্ট হয়েছে পত্র পত্রিকা কিংবা টেলিভিশনে এসেছে, সেটি হচ্ছে বেশ কিছু ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ, সেটি নানা দিক থেকে। বিশেষ করে সেখানে আমাদের একটি সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য, অথবা একজন ভোটার তার ভোট প্রদান করবে, এর সাথে যে কাজগুলো জড়িত, যে পর্যায়গুলো জড়িত, সেই পর্যায়গুলো কতটা নিশ্চিতভাবে করা সম্ভব হবে, কিংবা ভোট গ্রহণ শেষে মানে ব্যালট পেপার গুলো কতটা নির্বিঘ্নে বা নিরাপদে ফেরত আসবে, এই ব্যাপারগুলো নিয়ে কিছু বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে কিন্তু আসলে ঝুঁকির কিছু চিত্র আছে। সুতরাং এই জায়গাতে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আরেকটি দেখবেন যে আমাদের মাহবুব তালুকদার একটি কথা বলেছে, যদিও তিনি বিভিন্ন সময় মানে একটু বিপরীত ধরনের কথাই তিনি বলে থাকেন, তারপর আমি মনে করি সেই কথাটি যদি যৌক্তিক হয় সেটি মানতে অথবা সতর্ক থাকতে দোষের কিছু নাই। তিনি বলেছেন যে সহিংসতার সংখ্যা রয়েছে, সেই সহিংসতার মানে সংখ্যা বা সংশয় শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রেক্ষাপটে না, বাংলাদেশের আপনি কোন একটি সংগঠনের নির্বাচন হলেও কিন্তু সেই জায়গাগুলোতে আমরা একটা সহিংসতা চিত্র অথবা আলামত অথবা একটা লক্ষণ কিন্তু আমরা লক্ষ্য করি। এই জায়গা থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। অনেক ধন্যবাদ। অন্যথায় কিন্তু আসলে আমরা সেই আমরা আরেকটি প্রসঙ্গ একটু আনতে চাই। ভ্যাকসিনেশন নিয়ে বেশ কিছু পত্রিকা সংবাদ শিরোনাম করেছে এবং অনেকে বিভিন্ন সংকটও তুলে ধরেছে। আসলে ভারত থেকে যে ভ্যাকসিনগুলো এসেছে সেগুলোর বন্টন এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সমালোচনা হচ্ছে, অনেকে অনেক রকম কমেন্টস করছেন। আসলে সার্বিক চিত্র কি দেখছেন, কোন দিকে যাচ্ছে, কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। দেখুন, সংকট তো থাকবেই, সংকট থাকবে বলেই আছে বলেই তো আমরা এতদূর মানব সভ্যতা এতদূর এগিয়েছে, বিভিন্ন সমস্যা বা অন্ধকারকে মানে দূর করে আলোর ব্যবস্থা করে আমরা আজকের এই পর্যায়ে এসেছি। এখন দেখুন, মানে এই জায়গাতে আসলে মানুষ সবসময় তার পরিস্থিতির কে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, পরিস্থিতির প্রেক্ষাপটে, সময়ের প্রেক্ষাপটে সবকিছুকে সে বিচার বিবেচনা করতে চায়। করোনা যখন শুরু হয়েছে তখন মানুষের আগ্রহের জায়গা ছিল ভ্যাকসিন কবে আসবে। যখন ভ্যাকসিন দেশে চলে আসলো তখন আলোচনায় আসলো যে আসলে তার যে ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা ভ্যাকসিন নেওয়া হবে কি, নেওয়া যাবে কি যাবে না, ভয়ের বিষয়ে যে আলোচনা হলো। যে শুরুর দিকে আমরা মুক্ত থাকার জন্য ভ্যাকসিনের জন্য অপেক্ষা করেছি, ভ্যাকসিন আসার পরে আমরা আবার আরেক ধরনের আলোচনায় বা তর্ক বিতর্কে লিপ্ত হয়েছি। এটি আমি একেবারেই মানে দোষের কিছু দেখছি না এখানে, কারণ মানুষ যা কিছু গ্রহণ করবে সেটি বিচার বিশ্লেষণ করে গ্রহণ করবে, সময়ের আলোকে গ্রহণ করবে। আপনি মার্চ, এপ্রিল বা জুনের দিকে গত বছরে যেভাবে করোনাকে মানুষ দেখেছে, আজকে 2021 সালের জানুয়ারি মাসে মানুষ সেভাবে দেখবে না, কারণ অনেক সময় কেটেছে। মানুষ কিভাবে মোকাবেলা করতে হয় এই পরিস্থিতি সম্পর্কে নানা ধরনের তথ্য কিংবা উপাত্ত বিশ্লেষণ হয়েছে, গবেষণার মাধ্যমে প্রকাশ পেয়েছে। মানুষের ভয় কমেছে, মানুষ এখন নিজেই কিভাবে সার্ভাইভ করা যায়, মোকাবিলা করা যায় সেই বিষয়তে নজর দিয়েছে। এখন আমাদের এখানে ভ্যাকসিনেশনের যে টিকাকরণের যে প্রক্রিয়া, সেই জায়গা থেকে দেখুন নানা ধরনের আলোচনা সমালোচনা থাকতেই পারে, কিন্তু যারা সমালোচনা করে থাকেন মানে তাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে যে বাংলাদেশের বর্তমান সরকার কিংবা আমাদের যতটুকু প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে বা আমাদের চিকিৎসা ব্যবস্থায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে, এই জায়গা থেকে আমরা এর বাইরে আর কি করতে পারতাম। হ্যাঁ, আমাদের যে জায়গাটিতে যথেষ্ট আমি শব্দটাই বলতে চাই যে একটু ঘাটতি আমরা লক্ষ্য করেছি, সবাই মিলে যদি আমরা এটি একযোগে সমন্বিত ভাবে যদি এটা মোকাবেলা করতে পারতাম। আপনি দেখুন বাংলাদেশে যেটা অবস্থা দাঁড়িয়েছে, এটি খুবই আমি বলবো খুবই মানে কষ্টের, ব্যথার, এই অর্থে যে টিকার যতটা না পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে
তার থেকে আমাদের রাজনৈতিক বিরোধের মধ্যে দিয়ে সেই পার্শ্ব প্রতিক্রিয়াকে অনেক বেশি বড় করে দেখানো হচ্ছে। এই যে একটি অবস্থা, মানে এই যে একটি দেশে রাজনৈতিক দলগুলোর সহনশীলতা, কোন একটি সরকার, যারা সরকারে থাকেন তাদের কার্যক্রমের প্রতি, যারা বিরোধী অবস্থানে থাকেন তাদের সম্মান, তাদের সমর্থনের যে ভঙ্গুর দশা এবং সেই গণতান্ত্রিক চর্চার যে বেহাল দশা, একটা ভঙ্গুর চিত্র, সেই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। বরং এর পরিবর্তে আপনি 20 লাখ ডোজ আমরা পেয়েছি ভারত সরকারের থেকে, এরপরে আমরা 50 লাখ পেয়েছি আমাদের যে ক্রয় করা টিকা, সেই টিকা দেওয়ার জন্য অ্যাপস এর ব্যবস্থা হয়েছে এবং সেটি কিভাবে দেওয়া যায়, কোন প্রক্রিয়া দেওয়া যায়, কারা পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরস্পর আলোচনার মধ্যে দিয়েই তো আসলে যে কোনো সমস্যার সমাধান হবে। অতীতের যে চিত্রগুলো, মানে যেগুলো বিশ্ব মোকাবেলা করেছে, পৃথিবী দেখেছে, সেই জায়গাগুলোর ইতিহাস, সেই প্যান্ডেমিকের বা সেই বিশেষ পরিস্থিতিগুলোর যদি আপনি হিস্ট্রি অ্যানালাইসিস করেন, আপনি একটা বিষয় দেখতে পাবেন, সেটি হলো যে সেই সময় মানুষ কিন্তু, বা রাষ্ট্রগুলো বা সরকারগুলো বা সারা পৃথিবী পরস্পর আলোচনার মধ্যে দিয়ে তারা কিন্তু একটি সমন্বিত জায়গায় বা একটি অবস্থায় উপনীত হয়েছেন যে কিভাবে এই সমস্যা মোকাবেলা করা যায়। কিন্তু অন্যান্য দেশগুলোতে কিন্তু বিভেদ রয়েছে, বিতর্ক রয়েছে। আমার মনে হয় বাংলাদেশে সেই বিভেদ কিংবা বিতর্কটা একটু বেশি, এবং এর পিছনে মূল কারণ হলো রাজনীতি। সুতরাং এই জায়গা থেকে, কারণ টিকা এটি মানুষকে বাঁচিয়ে রাখবে, পার্শ্ব প্রতিক্রিয়া তো হতেই পারে, আলোচনা হওয়া দরকার, বা সেটি আলোচনা হতে পারে যে কি বা এই টিকার মূল্যের বিষয়টি নিয়ে বিতর্ক হতে পারে, এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিভাবে সেটি মোকাবেলা করা যায়, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা কেমন বা কি ধরনের ব্যবস্থাগুলো নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু রাজনীতি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব তৌহিদুল হক আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং সংবাদ বিশ্লেষণে বেশ কিছু তথ্য আপনি যুক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব তৌহিদুল হক যুক্ত ছিলেন। এবারে আমরা অনেকের আগ্রহের জায়গায় রাশিফল জানার আগ্রহ থাকে অনেকের, সেই রাশিফল জেনে নিব। দর্শক, রাশিফল জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জনাব কেসিপাল। জনাব কেসিপাল, আজকের রাশিফল জানাবেন, কি আছে? নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকারা বেশ মৌজ মস্তিতে দিনটি মানে সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা বেশ মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। সেই সঙ্গে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, এমনকি বিবাহ যোগ্যরা বিবাহের প্রস্তুতি নিতে হবে, সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম ধন্য হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পেতে পারে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে, পিতামাতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যেতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাত পূরণের দিকে ধাবিত হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়তে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণের সুযোগ আসতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে, নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে কাটতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অবশ্য সন্তান সন্ততির আগ্রহ হয়ে থাকবে, প্রেম রোমাঞ্চ বিনোদন শুভ হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে
কোনো না কোনো বাধা আসতে পারে। লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কোনো বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর হয়ে থাকবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। অবশ্য শ্রমিক কর্মচারী ড্রাইভারদের মনে মালিক প্রীতি দেখা দেবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃ মাতৃ ধন সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলবে। এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হতে পারে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে পারবেন। এবার মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণ হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। তবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সেই সঙ্গে লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। জনাব কেসিপাল, আপনাকে ধন্যবাদ রাশিফল জানানোর জন্য। দর্শক, এই ছিল আজ সকালে বাংলাদেশে আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।